এক্সিকিউটিভ বডি, অর্থাৎ আইনসভার সব সদস্য শাসন বিভাগের সঙ্গে যুক্ত থাকেন না, শাসন বিভাগের সঙ্গে যুক্ত থাকে আইনসভার সাধারণ নির্বাচনে যে দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দল সরকার গঠন করে, সেই দলের প্রকৃত শাসক প্রধানমন্ত্রী নিযুক্ত হয় দেশের সর্বোচ্চ শাসকের দ্বারা, ইংল্যান্ডের রাজা বা রানীর দ্বারা, ভারতের ক্ষেত্রে রাষ্ট্রপতির দ্বারা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তাহলে এক্ষেত্রে আজকে যে এক্সিকিউটিভ বডি মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার তিনটি ভাগ আছে। ক্যাবিনেট মিনিস্টার, গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা মন্ত্রী যারা তারা ক্যাবিনেট মিনিস্টার, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা হলো রাষ্ট্রমন্ত্রী, আর ক্যাবিনেট মন্ত্রীদের যারা সাহায্য করেন তারা হলো উপমন্ত্রী। সব মিলে কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভা, এই মন্ত্রিসভায় হলো শাসন বিভাগ। তাহলে শাসন বিভাগটা গড়ে উঠছে আইন বিভাগের মধ্যে থেকে। আইন বিভাগের সব সদস্য শাসন বিভাগের সব সদস্য নয়। সুতরাং এই শাসন বিভাগ গভর্নমেন্ট পলিসি ঠিক করে, এই শাসন বিভাগ আইনের খসড়া তৈরি করে, এই শাসন বিভাগ বিল, সরকারি বিল উত্থাপন করে, সেই বিলের উপর তর্ক বিতর্ক হয় এবং বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে বিল পাস হওয়ার পরে সেই আইনসভাতে ভোটাভুটি হয়। দুটো কক্ষ আইনসভা হইলে এক কক্ষ থেকে আরেকটা কক্ষে যায়, তারপরে দেশের সর্বোচ্চ শাসক সই করলে সেটা আইনে পরিণত হয়। তাহলে আমরা এক্ষেত্রে দেখছি সংসদীয় গণতন্ত্রে যে ব্যক্তি শাসন বিভাগের সঙ্গে যুক্ত, সরকারের সঙ্গে যুক্ত, সেই ব্যক্তি আবার আইন বিভাগের সঙ্গে যুক্ত। তাই এই কথাটা ঠিক যে যৌথভাবে আইন বিভাগ এবং শাসন বিভাগ ক্ষমতা ভোগ করে এবং আইন তৈরি করে, আইনের খসড়া, আইনের বিল শাসন বিভাগ নিয়ে আসে, কিন্তু সেটা তর্ক বিতর্কের ক্ষেত্রে আইনসভার সব সদস্য অংশ নিতে পারে এবং সর্বশেষে ভোটাভুটির মাধ্যমে, সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে 2/3 মেজরিটির প্রয়োজন হয়। তাহলে এইভাবে বিলটা পাস হয়ে গেল। তাহলে আমরা এটা বলতে পারি যে পলিটিক্যাল পাওয়ার, রাজনৈতিক যে ক্ষমতা, সেই ক্ষমতা আইন বিভাগ এবং শাসন বিভাগের হাতে থাকবে। এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের একটা নিয়ম, গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। আর বিচার বিভাগ নিরপেক্ষ এবং স্বাধীন